ইংরেজি সাহিত্যে কিভাবে 12+ স্কোর তোলা যায় সেই বিষয়ে কিছু টিপস শেয়ার করি আজকে। অনেকেই আমার কাছে জানতে চায় যে আসলে ইংরেজি সাহিত্য পড়লে মনে থাকে না, তারা কিভাবে পড়বেন। ইংরেজি সাহিত্য পড়ে মনে রাখাটা একটু কঠিন। অনেক সময় আমরা লেখকের নামে কি মানে সঠিকভাবে মনে রাখতে পারি না, সেখানে তাদের সাহিত্যকর্ম সেটা মনে রাখা আরো কঠিন। তাহলে আজকে কথা বলবো কিভাবে ইংরেজি সাহিত্যে আপনি 12+ নম্বর স্কোর এনশিওর করবেন এবং কিভাবে আপনার ইংরেজি সাহিত্য থেকে মনে রাখার জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম, আমি সাইদ সুমন বলছি আপনাদের সাথে। ইংরেজি সাহিত্যে কিভাবে আপনারা বেশি বেশি মার্কস তুলতে পারবেন তার জন্য আমি আপনাদেরকে আমার যে অভিজ্ঞতা আছে 5টা বিসিএস প্রিলিতে অংশগ্রহণ করে 5টাতে পাশ করলাম। তো এই বিষয়ে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করি। সেটা হলো, ইংরেজি সাহিত্য মূলত 15 মার্কের প্রশ্ন হয় আর ব্যাকরণ থেকে 20 মার্কের প্রশ্ন হয়। সুতরাং ইংরেজিতে ভালো করতে হলে ব্যাকরণের পাশাপাশি সাহিত্যে আপনাকে ভালো হতে হবে। এখন আগেকার যে ইংরেজি সাহিত্য আর 40-এর পরের যে ইংরেজি সাহিত্য, একটু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। এখন কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ বইয়ের ভিতর থেকে বিভিন্ন ক্যারেক্টার বা কোনো গুরুত্বপূর্ণ উপাধি অথবা কোনো ঘটনার প্লট, হ্যাঁ, এগুলো জানতে চাওয়া হয়। তাহলে আপনারা সবার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হলো বই সিলেকশন। আপনারা কোন বই পড়বেন? তাহলে আমি আহ 2টা বইয়ের নাম বলি। এই হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার, যদিও আমি এই বইটা কম পড়েছি, তেমন একটা পড়িনি। আর আমি মূলত যে বইটা পড়ে এই যে 5টা বিসিএস দিলাম, 5টাতেই মোটামুটি আমি 12+ স্কোর নিশ্চিত করতাম ইংরেজি সাহিত্যে। অবশ্য 46তম বিসিএস প্রিলিমিনারিতে একটু ব্যতিক্রম ছিল, এখানে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন এসেছিল 10টাই কমন ছিল, তো সেটা ভিন্ন কথা। কিন্তু সাধারণত 15টা প্রশ্ন এসে থাকে। এখন এই 15টা প্রশ্নের মধ্যে 12টা প্রশ্ন এনশিওর করার জন্য আপনারা কি কি বই পড়বেন? আপনারা যদি একটা বই ফলো করেন, মিরাকল ইংলিশ লিটারেচার, তাহলে এই বই পড়েই আপনারা 12+ স্কোর নাম্বার নিশ্চিত করতে পারবেন। প্রতিবার এখান থেকেই 13 কিংবা 14 নাম্বার প্রশ্ন কমন এসে থাকে। অনেকে বলে 40 খুব কঠিন ছিল, মানে 40তম বিসিএস প্রিলিমিনারির যে সাহিত্য, ইংরেজি সাহিত্য, যারা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট তারাও কিন্তু ভালো করতে পারে নাই। তারপরেও কিন্তু এই বই থেকে তখন 12+ স্কোর কি নাম্বার কমন ছিল। সুতরাং একটা বই যদি আপনারা খুব ভালো করেই পড়েন, তাহলে আপনাদের ইংরেজি সাহিত্যের যে ভীতি কিংবা ইংরেজি সাহিত্যে কম নাম্বার পাওয়ার যে প্রবণতা, সেটা আশা করি কেটে যাবে। আপনারা একটা বই পড়বেন, কিন্তু এই বইটা বারবার পড়বেন। এখন কিভাবে ইংরেজি সাহিত্য পড়লে আপনারা আর ভুলবেন না সেটা একটু শেয়ার করি। এখন দেখেন যে আপনি যদি শুধু পড়েন যে হ্যামলেট, এটা কার লেখা, উইলিয়াম শেক্সপিয়র, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা এরকম শত শত বইয়ের নাম শুধু পড়েই গেলেন, কিন্তু কোনটা কোন লেখকের এটা মনে রাখতে পারবেন না। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটা কার লেখা, এরকম করে যদি শুধু লেখকের নামটা পড়ে যান বা নাট্যকারের নামটা পড়ে যান, তাহলে আপনারা মনে রাখতে পারবেন না। মনে করেন আপনি উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট বইটা পড়ছেন, হ্যামলেট বইটির লেখককে উইলিয়াম শেক্সপিয়র, কিন্তু আপনি ওর ভিতরে কোনো ঘটনাই জানেন না। হ্যামলেট কোন দেশের অর্থাৎ কোথাকার সেনাপতি ছিলেন, কোন রাজ্যের, তারপরে হ্যামলেটের অন্যান্য যে নাটকের অন্য যে চরিত্র, এগুলো সম্পর্কে পড়লেন না, হ্যাঁ। তাহলে কিন্তু আপনি হ্যামলেটের কোনো প্লট সম্পর্কে যদি না জানেন, তাহলে আপনি মনে রাখতে পারেন, আপনি দুদিন পরে আবার ভুলে যাবেন। সুতরাং আপনাকে কি করতে হবে, গুরুত্বপূর্ণ যে মানে সাহিত্যগুলো আছে, যে লিটারারি ওয়ার্ক গুলো, গুরুত্বপূর্ণ সাহিত্য, হ্যাঁ, এগুলো আপনাকে অবশ্যই একটু ঘটনা ব্যাখ্যা সহ জানতে হবে। যেমন ম্যাকবেথ, এটা আহ এর ঘটনাটা কেমন, লেডি ম্যাকবেথ, হ্যাঁ, তারপরে থ্রি উইসেস, এগুলো কিন্তু জানতে হবে এরা কি বলতেছে। দেখবেন এই বইতে আপনারা যে গুরুত্বপূর্ণ যে কোড গুলো, এগুলো দেখবেন খুব মানে কালো অক্ষরে আর কি, একটু বেশি কালো অক্ষরে মার্ক করে লেখা আছে। এই লাইনগুলো আপনারা একটু বেশি করে দাগ দিয়ে পড়ে রাখবেন। এখান থেকে কিন্তু অনেক বেশি, এর আগে থেকে দেখেছি, কমন আসে। গত বিসিএসে দেখলাম যে কিং লিয়ারের একটা কোটেশন, আই এম এ ম্যান মোর সিনিং এগেন্স্ট দ্যান সিনিং, এরকম একটা কোটেশন ছিল, এটাও কিন্তু এখান থেকে আগে মার্ক করা ছিল, এখান থেকে কিন্তু চলে এসেছে। কিংবা উইলিয়াম বাটলার ইয়েটস, হ্যাঁ, ইস্টার 1916, এখান থেকেও একটা কোটেশন ছিল, আমি পেয়েছিলাম, যেটা মানে 44 মনে হয় কমন এসেছিল, এর আগে আসে নাই কখনো। এরকম দেখবেন এই বইতে আপনারা খুব মোটা আকারে মার্ক করে যে লাইনগুলো দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়বেন। আর ক্যারেক্টার কিন্তু প্রচুর আছে, কিন্তু সব ক্যারেক্টারগুলো আপনি মনে রাখতে পারবেন না, হ্যাঁ। জর্জ বার্নার্ড শর সব, আর্মস অ্যান্ড দ্য ম্যান, হ্যাঁ, আর্নেস্ট হেমিংওয়ে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, সবগুলো কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। এখানে গুরুত্বপূর্ণ যে সেন্ট্রাল ক্যারেক্টার, এইটা আপনাকে মনে রাখতে পারে, এই ক্যারেক্টারগুলি ওখানে বোল্ড করে দেওয়া আছে। সুতরাং এই বইটা আপনাকে অনেক বেশি
হেল্প করবে। আহ, আপনি যদি এই বইটা ফলো করেন তাহলে ইংরেজি সাহিত্য এখান থেকে কাভার হবে। এখন তাহলে প্রশ্ন হলো যে আরো কিছু কিছু টেকনিক আপনি অবলম্বন করতে পারেন। এখানে আরো এরকম কিছু কিছু ছোট ছোট টেকনিক দেওয়া আছে দেখলাম। হ্যাঁ, যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই যে হ্যামলেট। হ্যামলেট যখন পড়া আমি প্রথম দিকে পড়েছিলাম সেই 43-এর সময়, তখন হ্যামলেট কোন দেশের ছিলেন? আহ, সেনাপতি ছিলেন বা এ ছিলেন, রাজা ছিলেন, তখন ওখানে লেখা ছিল ডেনমার্ক। তো এটা মনে রাখার একটা নিয়ম কি ছিল? হ্যামলেট ডেনমার্ক, এইচডি। আমি আমার এক ভাইকে বলছিলাম, ভাই হ্যামলেট কোন দেশের সেনাপতি ছিলেন? ডেনমার্কে। তো মনে রাখার নিয়ম কি? এইচডি। তো এটা কমন আসছিল 43-এ। তো ভাই আমাকে বলছে, সুমন এইচডি তো কমন পাইলাম। তো এরকম করে বিভিন্ন টেকনিকের মাধ্যমে আপনারা ইংরেজি সাহিত্যটা মনে রাখার চেষ্টা করবে। আর ঘটনার প্লট সম্পর্কে জানতে হবে। আপনি যদি ঘটনার বইয়ের প্রেক্ষাপট কিংবা কোন ঘটনার প্রেক্ষিতে কে কোন কোট করছে কিংবা সেন্ট্রাল ক্যারেক্টার গুলো কি, এগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনারা শুধু বারবার যতই পড়েন না কেন ভুলে যাবেন। তাহলে এখন আসেন, আপনারা এই বই থেকে কোন কোন টপিকগুলো খুব জোর দিয়ে পড়বেন। এই বই থেকে যদি আপনারা পড়তে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথম এক থেকে, যে দেখবেন এই 1 থেকে 85 পেজ পর্যন্ত যেগুলো আছে এগুলো আপনারা পড়ে যাবেন। তাহলে এখান থেকে আপনাদের কমপক্ষে 7 নাম্বার কমন চলে আসবে, কমপক্ষে 6 থেকে 7 নাম্বার 15-এর ভিতরে। ওকে। আর তাহলে 1 থেকে যে 86, এই 1 থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত এইগুলো যদি পড়েন, এখন অবশ্য নতুন সংস্করণ বের হয়েছে, আমার এটা অবশ্য 40-এ কেনা ছিল। তো আপনারা যদি এই প্রথম থেকে যে অংশগুলো আছে, দা ওল্ড ইংলিশ পিরিয়ড এর আগ পর্যন্ত যেগুলো আছে এগুলো পড়ে ফেলবেন, তাহলে এখান থেকে আপনারা 6 থেকে 7 নাম্বার ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। তাহলে আপনাদের একটা অংশ কিন্তু এখান থেকেই কাভার হয়ে যাচ্ছে। আর এর পাশাপাশি আপনি পড়বেন বিগত সালের যে প্রশ্ন, অর্থাৎ প্রথম যে দশম বিসিএস থেকে যে একেবারে 46 পর্যন্ত হলো, এই বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক যেটা আছে ইংরেজি সাহিত্যের, এটা একেবারে ব্যাখ্যা সহ পড়ে ফেলবেন। তাহলে এখান থেকে আপনার 8 থেকে 9টা বা 10টাও কাভার হয়ে যেতে পারে। তাহলে এইবার আসেন, আর বাকি যে 5টা বা 6টা খুব আনকমন থাকে, এগুলোর জন্য আপনারা কি করবেন? এগুলোর জন্য যেটা করা যেতে পারে সেটা হলো, আপনারা গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক কিংবা নাট্যকার তাদের লেখনীগুলো ধরে ধরে পড়তে হবে। যেমন আপনি যদি ইংরেজি সাহিত্য পড়েন, ডব্লিউ বি ইয়েটস মানে উইলিয়াম বাটলার ইয়েটস, এনাকে ছাড়া ইংরেজি সাহিত্য আপনি আশা করবেন না। উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে একটা প্রশ্ন থাকবেই, লিখে রাখেন, মাস্ট আসবে। উইলিয়াম শেক্সপিয়র, এনার সম্পর্কে 2টা অথবা একটা প্রশ্ন আসবেই, আপনি লিখে রাখেন। এখন আসেন রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের যে কবিগুলো আছে, উইলিয়াম ব্লেক, জন কিটস, হ্যাঁ, এদের সম্পর্কে আহ, প্রশ্ন অবশ্যই হবে। এখন আসি তাহলে, আপনি তারপরে কি পড়বেন? তারপর আপনি প্রথম 1 থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ড পড়ার আগ পর্যন্ত পড়ে ফেলবেন। তারপর আপনাকে কোনটা পড়তে হবে? এখন দেখবেন বিসিএস প্রিলিমিনারি সিলেবাস কিন্তু ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু হয় না, অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও কিন্তু এখানে নাই, ঠিক আছে? মিডল ইংলিশ পিরিয়ড কিংবা রেনাইসেন্স পিরিয়ড কোনো কিছু কিন্তু নাই। আপনি এগুলো স্কিপ করবেন, সোজা কথা এগুলো স্কিপ করে আপনি যেখান থেকে শুরু করবেন সেটা হলো এলিজাবেথান পিরিয়ড। হ্যাঁ, এলিজাবেথান পিরিয়ড অর্থাৎ 1558 থেকে 1603, এই পিরিয়ডটা এখান থেকেই আপনি শুরু করবেন। তাহলে আপনি কোনটা দিয়ে শুরু করবেন? এডমান্ড স্পেন্সার, দ্য ফেরি কুইন। হ্যাঁ, এই ফেরি কুইনটা অনেক বিখ্যাত, তো এটা সম্পর্কে একটু পড়বেন, এটা থেকে প্রশ্ন আসে। আর এডমান্ড স্পেন্সারের যে গুরুত্বপূর্ণ লেখনী, এই লেখনীগুলোর নাম জানলেই শুধু হবে। তারপরে স্যার ফিলিপ সিডনি অ্যাস্ট্রোফেল বলে একটা লেখা আছে। আচ্ছা, তারপর আপনাকে পড়তে হবে থমাস কিড, স্প্যানিশ ট্র্যাজেডি, তাই তো? স্প্যানিশ ট্র্যাজেডির প্লট জানতে হবে, অর্থাৎ এই ঘটনাগুলো আপনাকে জানতে হবে। তার থমাস কিড, তারপর ফ্রান্সিস বেকন থেকে অবশ্য 44-এ মনে হয় প্রশ্ন এসেছিল। ফ্রান্সিস বেকনটাও কি গুরুত্বপূর্ণ। তারপর ক্রিস্টোফার মার্লো, খুবই গুরুত্বপূর্ণ। ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টাস থেকে তো প্রায় প্রশ্ন হয়। আর সব থেকে এলিজাবেথান পিরিয়ডে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো শেক্সপিয়র। উইলিয়াম শেক্সপিয়র থেকে আপনাকে প্রত্যেকটা নাটকের ঘটনাবলী, প্রত্যেকটা নাটকের ক্যারেক্টার, প্রত্যেকটা নাটকের যে ক্যারেক্টার যারা আছে তাদের যে কোটেশন, এগুলো আপনাকে খুঁটে খুঁটে পড়তেই হবে আপনি যদি ভালো করে চান ইংরেজি সাহিত্যে। উইলিয়াম শেক্সপিয়র আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে, সুতরাং আপনি এখানে অবশ্যই উইলিয়াম শেক্সপিয়রের উপরে জোর দিবেন। এবং প্রত্যেকটা নাটকের, যেমন সবগুলো নাটক না, হ্যাঁ, হ্যামলেট, ম্যাকবেথ, তারপর হলো কিং লেয়ার যেগুলো আছে, ট্র্যাজেডি, ম্যাক্সিমাম যে ট্র্যাজেডি, টুয়েলথ নাইট আছে যেগুলো আছে, এগুলো আপনারা একটু বিস্তারিত জানার চেষ্টা করবেন। ওকে। আর এই বইতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, এখানে আপনার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো বোল্ড করে, কালো অক্ষরে বোল্ড করে দেওয়া আছে, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আমি এভাবেই পড়েছি, সবগুলো পড়ি নাই। আসে জ্যাকোবিন পিরিয়ড, 1603 থেকে 1625। জ্যাকোবিন পিরিয়ড থেকে সব থেকে যেটা বেশি আসে, পয়েন্ট অফ লাভ, হ্যাঁ, খ্যাত জন ডানেরটা অনেক বেশি আসে। প্রশ্ন বেন জনসন, আর জন ওয়েবসাইটে তেমন আসে না, বেন জনসন। হ্যাঁ, তাহলে জন ডান এবং বেন
জনসন। বেন জনসন, এই দুটো পড়লে আপনাদের জ্যাকোবিন পিরিয়ড শেষ হয়ে যাবে। আর ক্যারোলিন পিরিয়ড যেটা আছে, ক্যারোলিন পিরিয়ড থেকে একজন পড়লেই হবে, রবার্ট হেরিক, টু ড্যাফোডিলস। আমরা জানি ফেয়ার ড্যাফোডিলস, হ্যাঁ, একটা কবিতা আছে, এই কবিতা থেকে মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে। তারপরে আসে কমনওয়েলথ পিরিয়ড। কমনওয়েলথ পিরিয়ড থেকে একজনে শুধুমাত্র গুরুত্বপূর্ণ, সরি দুইজন, একজন অ্যান্ড্রু মার্ভেল আর একজন হলো জন মিল্টন। জন মিল্টন থেকে আর ম্যাক্সিমাম সময় যদি আপনি অ্যাভারেজ করেন তাহলে দেখবেন প্রত্যেকটা বিসিএস একটি প্রশ্ন জন মিল্টন থেকে অবশ্যই এসেছে, মানে আসবে এমন একটা টপিক। মেটাফিজিক্যাল পোয়েট যারা আছে, জন মিল্টন, অ্যান্ড্রু মার্ভেল, এখান থেকে আসবে। স্যামুয়েল বাটলার, স্যামুয়েল বাটলার অবশ্য তেমন গুরুত্বপূর্ণ না। জন ড্রাইডেন, জন ড্রাইডেনটাও গুরুত্বপূর্ণ। আপনারা জন ড্রাইডেন থেকে কি করবেন, যেগুলো গুরুত্বপূর্ণ বই সেগুলো শুধু নামটা জেনে নেবেন, ভেতরে অতটুকু জানতে হবে না। অগাস্টান পিরিয়ড, অগাস্টান পিরিয়ড থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ড্যানিয়েল ডিফো, রবিনসন ক্রুসো। এই রবিনসন ক্রুসো বই থেকে রবিনসন ক্রুসো কতবার সমুদ্র যাত্রা করেছিলেন, কত বছর কোন কোন দ্বীপে গেছিলেন, কাদেরকে দেখেছিলেন, হ্যাঁ, আচ্ছা, এরকম অনেকগুলো দ্বীপে তিনি গেছিলেন, ব্লোফুস্কু, তারপরে যে লিলিপুটিয়ানের অনেকগুলো দ্বীপে গেছিলেন, এগুলো আপনাদেরকে জানতে হবে। রবিনসন ক্রুসোটা খুব ভালো করে পড়তে হবে, ড্যানিয়েল ডিফোর যে অংশটা। জোনাথন সুইফট, মোস্ট, জোনাথন সুইফট হলো স্যাটাইরিস্ট যে পয়েন্ট আছে, জোনাথন সুইফটটা খুব ভালো করে জানতে হবে। উইলিয়াম কনগ্রেভ, ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটাই আসলে, এটাই আসে, আর কিছু আসে না। আর এখান থেকে আলেকজান্ডার পোপ, খুবই গুরুত্বপূর্ণ, আলেকজান্ডার পোপ। ওকে, স্যামুয়েল রিচার্ডসন থেকে একটা গুরুত্বপূর্ণ, যে একটা দু একটা একটু ইনফরমেশন একটু জেনে নিলেই হবে। আচ্ছা, তবে অগাস্টান পিরিয়ড থেকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপটা খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন এসে থাকে। আচ্ছা, এজ অফ সেন্সিবিলিটি অথবা এজ অফ জনসন বলে যে অংশটা আছে, এখান থেকে ডক্টর স্যামুয়েল জনসন, যার নামে এই যুগটা নামকরণ করা হয়েছে, এটা পড়তে হবে। হেনরি ফিল্ডিং, হেনরি ফিল্ডিংটাও অল্প অল্প গুরুত্বপূর্ণ। আর উইলিয়াম ব্লেক, হ্যাঁ, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ব্লেকটা আপনাদেরকে একটু ওনার যে কবিতাগুলো আছে, কবিতার নামগুলো শুধু জানলেই হয়ে যাচ্ছে। সব থেকে যে অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন প্রতিবারই হয়, সেটা হলো